আজকে আমরা পড়ব দশম শ্রেণীর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। প্রতিটি উত্তর সঠিকভাবে পড়লেই তুমি তফাৎ বুঝতে পারবে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে? কাণ্ডটি কি? উদ্ধৃত অংশটি সমাজ সচেতন কথাসাহিত্যিক সুবোধ ঘোষ বিরচিত গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ডের অন্তর্গত আলোচ্য বহুরূপী নামক ছোট গল্প থেকে গৃহীত হয়েছে। প্রথম প্রশ্ন ছিল জগদীশবাবু কে? পয়েন্ট করবে জগদীশবাবুর পরিচিতি। বৈচিত্র্যময় জীবন অভিজ্ঞতার রূপকার বা সুবোধ ঘোষ তার গল্পে হরিদা প্রধান চরিত্র হলেও জগদীশবাবু নামক ব্যক্তিটিও বিশেষভাবে পার্শ্ব চরিত্র হিসেবে পরিস্ফুট। গল্পে হরিদার নিকট থেকে পরিচিতি পাওয়া যায় জগদীশবাবুর। সৌম্যকান্তি জগদীশবাবু ধর্মীয় জ্ঞানে অন্ধবিশ্বাসী এবং শহরের অন্যতম ধনী ব্যক্তি। শহরের বড় মানুষের ন্যায় বেশ কৃপণ স্বভাবযুক্ত। দ্বিতীয় প্রশ্ন ছিল কাণ্ডটি কি? পয়েন্ট করবে কাণ্ডটির বর্ণনা। শহরের ধনী মানুষ জগদীশবাবুর বাড়িতে সুদূর হিমালয় থেকে আগত একজন উঁচুদরের সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করেন। যথাসাধ্য প্রচেষ্টায় জগদীশবাবু নিজ সেবায় তাকে সন্তুষ্ট করেছিলেন। তার বয়স 1000 বছরেরও বেশি। হিমালয়ের গুহাতে তিনি স্থায়ী বসবাস করেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান। সর্বত্যাগী এই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো না দিলেও জগদীশবাবু কৌশলে খড়মে সোনার বোল পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দিতেই পায়ের ধুলো সংগৃহীত করেন জগদীশবাবু। এছাড়া জোরপূর্বক 100 টাকার নোট প্রদানবশত সহাস্যে সন্ন্যাসী তাও গ্রহণ করেন। এমন ঘটনাকেই আলোচ্য প্রশ্নে কাণ্ড বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? 1+2। প্রথম প্রশ্ন, হরিদার পরিচিতি। পয়েন্ট করবে বৈচিত্র্যময় জীবনের সার্থক রূপকার কথাশিল্পী সুবোধ ঘোষ তার বহুরূপী গল্পে সহমর্মিতার ন্যায় হরিদার দারিদ্র্যপীড়িত সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। মফস্বল শহরের নিবাসী হরিদা সমাজের বুকে নানা রূপ ধরে তার জীবন জীবিকা চালিত করে। ভবিষ্যৎ স্বপ্নে আধার নিমজ্জিত দেখে, অর্থাৎ ভবিষ্যতের স্বপ্ন সে জানে অন্ধকার, তাই সে একলা তার জীবন অতিবাহিত করে। পরের প্রশ্ন ছিল তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? পয়েন্ট করবে দারিদ্র্যের চিত্র। যন্ত্রণাময় বাস্তবতাকে তুলে ধরতে চেয়েই গল্পকার তার হতদরিদ্র জীবনের এক নির্মম চিত্র এঁকেছেন। তার দারিদ্রতার যে দৃশ্য গল্পে ফুটে ওঠে হাইপেন দিয়ে কোলন করবে। 1 নম্বর, শহরের সবচেয়ে সরু গলির ভিতরে হরিদার জীবনের বৈকুণ্ঠ বা নিবাস। 2, তার আড্ডার বন্ধুরা সম্যক পরিচিতি দিয়ে তারাই চা, চিনি, দুধ নিয়ে আসতেন, যে সামর্থ্য হরিদার ছিল না। 3 নম্বর, দুঃসহ অভাবী সংসারে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, কিন্তু ভাত ফোটে না। 4 নম্বর, শিল্পীসত্তার অহংকারবশত একঘেয়ে কর্মময় জীবন ছেড়ে বহুরূপী সাজে মুগ্ধ থাকেন হরিদা। ফলস্বরূপ কখনো বিরক্তি, কখনো জোরপূর্বক লিখবা শহরের মানুষেরা 2 আনা ও 2 পয়সার প্রাপ্তি তার উপবাসের কারণস্বরূপ। 1.3, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন?
তিনি এই প্রশ্নের উত্তরে কি দিয়েছেন? 1+2। তোমরা প্রথমে উৎস লিখবে, উদ্ধৃত অংশটি মধুকবি লিখবে। মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের অন্তর্গত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, বক্তা কাকে মাত সম্বোধন করেছেন? লিখবে উত্তরের প্রথমাংশ। বক্তা রাবণের বীরপুত্র ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণকারী প্রমোদ কাননে আগতা অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মীকে মাত বলে সম্বোধন করেছেন। পরের প্রশ্ন, তিনি এই প্রশ্নের উত্তরে কি দিয়েছেন? তিনি বলতে মা লক্ষ্মী কি উত্তর দিয়েছেন? উত্তরের দ্বিতীয়াংশ। ধাত্রীমাতাকে নিজ সম্মুখে উপস্থিত দেখে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বা মেঘনাদ তাকে প্রণামবশত জানতে চাইলেন তিনি কেন এই স্থানে আগমন করেছেন। ছদ্মবেশী মা লক্ষ্মী পরম স্নেহে ইন্দ্রজিতের শিরচুম্বন করে প্রত্যুত্তরে জানালেন, ক নাম্বার দিয়ে লিখবে, ঘোরতর যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহু হত্যা হয়েছে। খ নম্বর দিয়ে লিখবে, তার শোকে পিতৃস্নেহে প্রতিশোধবশত রাবণরাজ স্বয়ং সসৈন্য সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে প্যারাটা চেঞ্জ করে লিখবে এখান থেকে, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে আজ বড়ই প্রয়োজন লঙ্কায়। এই দুর্দিনে লঙ্কার সংবাদ পৌঁছে দিতেই তার আগমন, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন। তিনি যেন দ্রুত লঙ্কায় উপস্থিত হয়ে রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করেন। পরবর্তী প্রশ্ন 1.4, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তা কে, কোন মায়া তার বোধের অগম্য? 1+2। প্রথম প্রশ্ন ছিল বক্তা কে, পয়েন্ট করবে। উদ্ধৃত অংশটির বক্তা হলেন মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক নামাঙ্কিত কাব্যাংশের কেন্দ্রীয় চরিত্র দশনাত্মাজ রাক্ষসকুল চূড়ামণি, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বা মেঘনাদ। পরের প্রশ্ন ছিল, কোন মায়া তার বোধের অগম্য? মায়ার স্বরূপ। প্রমোদ কাননে আনন্দে রত হওয়ার প্রাক্কালে রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে তীক্ষ্ণ স্বরে পরাজিত ও নিহত করেছেন। কিন্তু মা লক্ষ্মীর আগমন স্বরূপ তিনি জানতে পারেন দৈব বলে বলিয়ান রাঘব দেবস্বরূপ আশীর্বাদ প্রণত বেঁচে উঠে এবং স্বর্ণলঙ্কাকে আক্রমণবশত প্রিয় অনুজ বীরবাহুকে হত্যা করেন। বামা মাঝে আনন্দঘন মুহূর্তে এই সংবাদ তাকে বা মেঘনাদকে বিস্মিত এবং হতচকিত করে তোলে। রাঘবের পুনরায় জীবিত হওয়ার মন্ত্রবলের মায়াবী ছলনা তার কাছে স্বাভাবিক বোধের অগম্য, এইটুকুনি শব্দ ইনভার্ট করার মধ্যে রাখবে, হয়ে ওঠে। সরল হৃদয়ের অধিকারী মেঘনাদের কাছে এই মায়ার ছলনা নিতান্তই অজ্ঞানতা জ্ঞাপক, মানে তিনি কিছুই জানতেন না। পরের প্রশ্ন 1.5, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এমন মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করেছেন? 1+2। উৎস, উদ্ধৃত অংশটি গণনাট্য সংঘের বিশিষ্ট নাটককার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত স্রাসদৌল্লা নামাঙ্কিত নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। এবার উত্তরটি, আলোচ্য নাট্যাংশের কেন্দ্রীয় চরিত্র বাংলার শেষ স্বাধীন তরুণ নবাব সিরাজদৌল্লা নিজ দরবারে উপস্থিত প্রণত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্বরূপ ওয়াটস এবং তার কোম্পানির উদ্দেশ্যে এই প্রশ্নোদ্ধৃত মন্তব্যটির অবতারণা বা এই মন্তব্যটি করেছেন। এবার মন্তব্যের স্বরূপ পয়েন্ট করবে। ইংরেজ কোম্পানি নবাবের অনুমতি না নিয়েই
কলকাতায় দুর্গের ভিত্তি স্থাপন করেন। তিক্ততাকে প্রাধান্য দিয়ে একদিকে সিরাজ কলকাতা আক্রমণ করেন এবং অন্যদিকে বাংলাদেশে বাণিজ্যের স্বত্ব পাওয়ার উদ্দেশ্যে কোম্পানি সিরাজদৌল্লার সঙ্গে আলীনগরের সন্ধি স্থাপিত করেন। সন্ধির শর্ত উভয় পক্ষেই রক্ষিত হচ্ছে কিনা তা লক্ষ্য রাখার জন্য প্রতিনিধি জ্ঞাপিত ওয়াটসকে মুর্শিদাবাদে রাখা হয়। প্যারাচেঞ্জ। কিন্তু ওয়াটস শর্ত লঙ্ঘন করেছিল। নবাব সিদ্ধ রাজকর্মচারীদের নিয়েই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইংরেজ আগ্রাসন ও শঠতার জ্বলন্ত উদাহরণস্বরূপ একাধারে চন্দননগর দখল, অন্যধারে ষড়যন্ত্রের প্রমাণস্বরূপ পত্র নবাবের হস্তগত হয়। ইংরেজ কোম্পানি সাম্রাজ্যবাদী চরিতার্থ স্বরূপ ওয়াটসের ওপর নবাব অত্যাধিক ক্ষুব্ধ হয়ে আলোচ্য মন্তব্যটি করেন যে ভদ্রতার অযোগ্য তোমরা। পরবর্তী প্রশ্ন। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা মাধ্যমিক পরীক্ষায় নাটক থেকে প্রশ্নগুলো 4 পাবে, কিন্তু এখানে 3 নম্বর দেওয়া হয়েছে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে। উদ্ধৃতাংশটি নাট্য সাহিত্যের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। এবার হচ্ছে ঘসেটির চরিত্র। বাদিকে একটা বক্স করবে। আলোচ্য প্রশ্নোদ্ধৃত অংশটি নবাব পত্নী লুৎফার মন্তব্যকে চর্চিত মাধ্যম স্বরূপ ঘসেটি বেগমের এক স্বার্থন্বেষী, প্রতিহিংসাপরায়ণ ও কূট চরিত্র হিসেবে প্রতিভাসিত হয়েছে বিশেষ কয়েকটি সংলাপের মাধ্যম স্বরূপ। মানে আমরা নাটকে ঘসেটির কয়েকটি সংলাপের মধ্য দিয়েই তার চরিত্রটি পাই। মূল পয়েন্ট হচ্ছে চরিত্র বৈশিষ্ট্য, সাব পয়েন্ট ষড়যন্ত্ররূপী। 1 নম্বর, ঘসেটি চেয়েছিলেন আলীবর্দী খানের অবর্তমানে তার স্বামী সিংহাসনে বসবেন, কিন্তু স্বামীর একদিকে অকাল মৃত্যু এবং অন্যদিকে পুত্রেরও মসনদ প্রাপ্তি না ঘটার জন্য তিনি ক্রুদ্ধ ও হিংস্র হয়ে ওঠেন, যেখানে তার ষড়যন্ত্ররূপী মানসিকতা ফুটে ওঠে। এই ষড়যন্ত্ররূপীটি আন্ডারলাইন করতে পারো বা ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারো। ঘসেটির দ্বিতীয় চরিত্র প্রতিহিংসা পরায়ণ। রাজনৈতিক কারণে সিরাজ ঘসেটিকে গৃহবন্দী করে রেখেছিলেন, যেখানে তার প্রতিহিংসা পরায়ণ বশত ভাষায় ফুটে ওঠে, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এইটুকুনি লাইন ইনভার্ট কমার মধ্যে রাখবে এবং আন্ডারলাইন করবে। ঘসেটির তৃতীয় চরিত্রের পয়েন্ট স্বার্থপর ও হৃদয়হীনা। সিরাজ তার মাসি ঘসেটিকে মায়ের সম্মান দিয়ে বসাতে চেয়েছিলেন, কিন্তু তার মধ্যে ছিল দানব স্বরূপ স্বার্থপরতা। ক্ষমতালোভী প্রবৃত্তির পরিচয় দিয়ে নিজেকে একাধারে দেশদ্রোহী এবং পুত্রসম সিরাজের মৃত্যু কামনা করতে তার একটুও সংকোচবোধ হয়নি, যা হৃদয়হীনতার নির্মম রূপ। ঘসেটি চরিত্র, প্যারা চেঞ্জ করে লিখবে, ঘসেটি চরিত্র নারীগুণ বৈশিষ্ট্যহীনা এক নিন্দনীয় বাস্তব চিত্র। পরবর্তী প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? উদ্ধৃতাংশটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতা থেকে গৃহীত হয়েছে। এবার কোন আলোয় ঘর ভরে উঠবে? এটিতে কোনো পাঠ প্রশ্ন নেই, একেবারে 3 নম্বরের প্রশ্ন। কবি মনে প্রাণে বিশ্বাস করেন, পরাধীনতার শৃঙ্খল মোচন করে দেশকে স্বাধীন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন
বহু বছরের একই পরম্পরা ধাবিত, মানে যে নিয়ম পরম্পরা ধরে চলে আসছে, শাসন তথা শোষণের ভিত্তিপ্রস্তরটিকে নাড়িয়ে দেওয়া। তার জন্য জরুরি সর্বাত্মক ধ্বংসমূলক প্রলয়ের। পুরাতন ধ্বংসেই নতুনের আরাধনা হয়। প্যারাচেঞ্জ। কবি চেয়েছেন সভ্যতার গহনে নেমে আসুক মহাকালের চণ্ডরূপ এবং নিজেদের প্রাণের বিনিময়ে মহানিশার আবরণরূপী অজ্ঞানতা, অন্ধবিশ্বাস ও পরাধীনতা মোচনের মাধ্যমে আলোক রশ্মি প্রজ্বলন স্বরূপ স্নিগ্ধযুক্ত চাঁদের আলোয় জন্মভূমি তথা বিশ্ব চরাচর আলোয় ভরে উঠবে। পরবর্তী প্রশ্ন 1.8 আসছে ভয়ঙ্কর। এটুকু ইনভার্ট কমার মধ্যে ভয়ঙ্করের আগমনের পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে আলোচনা করো। এটিও সম্পূর্ণ 3 নম্বরের প্রশ্ন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত তার প্রলয়োল্লাস কবিতাটিতে বিভিন্নভাবে ভয়ঙ্কর তথা মহাকালের আগমনের বর্ণনা দিয়েছেন। এবার পয়েন্ট করবে ভয়ঙ্করের আগমন পরিস্থিতি। মহাকালরূপী যে ভয়ঙ্কর আসছে তাতে পরাধীনতার শৃঙ্খল মোচনের দুর্বার আকাঙ্ক্ষা আছে। সমগ্র বিশ্ব আজ ভাঙনের নেশায় উন্মত্ত। জগৎ জুড়ে সেই ভয়ঙ্করের আগমন কবি বিভিন্ন রূপে চিত্রিত করেছেন। প্রথম 1 নম্বর দিয়ে লিখবে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডবে যেমন সমস্ত জীর্ণতা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক তেমনভাবেই নতুনের কেতন উড়িয়ে তরুণ বিপ্লবী দল ভয়ঙ্কর কালবৈশাখীর মতো আবির্ভূত হয়। 2 নম্বর, কবির লেখনীতে সে আসে প্রলয় নেশার নৃত্য পাগল ছন্দে। সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে আগল ভেঙে মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের রূপ বেষ্টন করে এবং ধোয়া ধূপের মধ্যে দিয়ে বজ্রশিখার মশাল জেলে এই ভয়ঙ্কর আসছে। 3 নম্বর, ঝামর কেশের ঝাপটা দোলায় গগনকে দোদুল্যমান করে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর চামর ঢুলিয়ে তাদের আগমন। 4 নম্বর, বিশ্বপালকের বক্ষকোলে কৃপান দুলিয়ে এবং বৈশাখে রবির ভয়ালরূপী প্রচণ্ড বহ্নিজ্বালা জাজল্যমান করে জ্বালিয়ে প্রতাপরূপী কম্পনে ভয়ঙ্কর স্বরূপ যুব সমাজের অগ্নিবাণ প্রবেশ। পরবর্তী প্রশ্ন 1.9 অপূর্ব কহিল বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকা বাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? এটাও সম্পূর্ণ 3 নম্বরের প্রশ্ন। প্রথমে উৎস বলে লিখে নেবে উদ্ধৃত অংশটি জনপ্রিয় বাংলা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি নামাঙ্কিত গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। এবার পরবর্তী উত্তর, বেলা কিভাবে গড়িয়ে গেল। পাঠ্যাংশের কেন্দ্রীয় চরিত্র অপূর্বর বাড়িতে তার অনুপস্থিতিতে ঘরে চুরিপূর্বক ঘটনার বিবরণ থানায় জানাতে গিয়ে দেখেন সামনের হলঘরে অফিসার জগদীশবাবু বার্মা থেকে আগত 6 বাঙালির প্রত্যেকের খানা তল্লাশি করছেন। সন্দেহভাজন রাজনৈতিক নেতা ছদ্মবেশী সব্যসাচী মল্লিককে ডাকা হলে কাশির বেগ বশত প্রবেশ করলেও তার চোখে আছে অদ্ভুত আকর্ষণ। প্যারাচেঞ্জ। বেমানান বৈচিত্র্যের ভিন্নধর্মী পোশাক পরিহিত মানুষটিকে অপূর্ব ছেড়ে দিতে বলেন, যার সন্ধানে ওই ব্যক্তিকে বন্দি করা হয়েছে তার কালচারের সঙ্গে একেবারেই অমিল। নাম অন্বেষণে নাম খোঁজ করে জানা যায় তিনি গিরিশ মহাপাত্র। ঘটনার পর্যায়ক্রমে তার বাক্স
ও পকেটের খানা তল্লাশির ইতিবৃত্তে হাস্যকৌতুক পরিস্থিতি সৃষ্টি হয়। গাজার কোলকে পকেটে পাওয়া গেলে জগদীশবাবু তার উত্তর শুনে বেশ চটে যান। কর্মময় পরিস্থিতিতে এমন তামাশা অপূর্বর সময়ে ব্যাঘাত ঘটায়। অবশেষে তিতিবিরক্ত হয়ে অপূর্ব আলোচ্য মন্তব্যের অবতারণা স্বরূপ বেলা বয়ে যাবার কারণকে উপস্থাপিত করে বেরিয়ে যেতে উদ্যত হন। পরবর্তী প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে কথা বলেছেন, কোন ঘটনা বক্তা আগে শোনেননি? এটা হচ্ছে 1+2 দুটি পার্টের প্রশ্ন আছে। উৎস, উদ্ধৃত অংশটি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি নামক গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। প্রথম উত্তরটি, বক্তা কাকে কথা বলেছে? আলোচ্য অংশটি গল্পের কেন্দ্রীয় চরিত্র অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকর বন্ধুসম অপূর্বকে এ কথা বলেছে। দ্বিতীয় উত্তর, কোন ঘটনা বক্তা আগে শোনেনি? কথা প্রসঙ্গে অপূর্ব রামদাসকে বলে বিনা দোষে কয়েকটি ফিরিঙ্গি ছোকরা লাথি মেরে তাকে রেল স্টেশন থেকে বের করে দেয়। প্রতিকার ও প্রতিবাদ স্বরূপ স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই কুকুরের মতো দূর করে দিল। প্যারাচেঞ্জ, অনেক প্রবাসী ভারতীয় স্টেশনে উপস্থিত থাকলেও লাথির চোটে হাড়পাজরা ভেঙে না যাওয়ার সুখবর শুনে তারা বেশ খুশি হয়। দেশের মানুষের কাছে এই লাঞ্ছিত হওয়ার ঘটনা অপূর্ব নিজ মুখে বলতে রামদাসের কাছে বিরূপ বোধ করে। অপূর্বর কণ্ঠে ধ্বনিত হয়, এই ইনভার্ট কমার লাইনটি আন্ডারলাইন করে রাখবে বা লিখবে, আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। প্যারাচেঞ্জ, অপূর্বর মুখে ঘটনার বৃত্তান্ত শুনে রামদাসের গৌরবর্ণ মুখ আরক্ত হয়ে উঠলে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেন, যে ঘটনা রামদাস তলোয়ারকরের আগে শোনা হয়নি। এখানে আমাদের প্রথম দাগের 10টি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশের প্রশ্ন। 2 নম্বরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রথম আছে ভোজ্য বস্তু। ব্যাস বাক্য হচ্ছে ভোজ্যের নিমিত্ত বস্তু, নিমিত্ত তৎপুরুষ সমাস। দ্বিতীয়টি পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ সমার্থক দ্বন্দ্ব সমাস। তৃতীয়টি সন্ধান্নিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক মধ্যপদলোপী কর্মধারায় সমাস। চতুর্থটি সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন নিমিত্ত তৎপুরুষ সমাস। 5 নম্বর প্রলয়োল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস নিমিত্ত তৎপুরুষ সমাস। রথঘর ঘর, রথের ঘর ঘর ব্যাস বাক্যটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, এর ব্যাস বাক্যটি হবে জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সমাসে কোনো অসুবিধা হলে তা নিয়ে আমি একদিন আলোচনা করে দেব। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শিশু চাঁদ, শিশুর ন্যায় চাঁদ উপমান কর্মধারায় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখানে আমাদের দ্বিতীয় দাগের 10টি ব্যাস বাক্য সহ সমাস বলা হয়ে গেল। এবার আমাদের তৃতীয় দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসের ঊর্ধ্বশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। প্রথমে তোমরা একটা হেডলাইন করবে, লর্ডসের মাটিতে ঐতিহাসিক রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। আমরা জানি প্রতিবেদনের প্রথমে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা
30শে আগস্ট 2021। 2014 সালের স্মৃতি রোমন্থন স্বরূপ লর্ড টেস্টে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির অধিনায়ক খচিত এক শ্রেষ্ঠত্বের শিরোপা। ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে সহজভাবেই জয়ের পথ মসৃণ করেছিল ভারতীয় ক্রিকেটাররা। প্রত্যেকেই নিজ প্রতিভাকে জাজল্যমান করে ধূলিসাৎ করেছিল ইংল্যান্ডকে তাদের নিজের দেশের মাটিতে। প্রতিবেদন সর্বদা দুটো প্যারায় লিখতে হয়। এবার দ্বিতীয় প্যারায়, প্রথম ইনিংসে ব্যাট করে চাপের মুহূর্তে শামি ও বুমরার 89 রানের লড়াকু ইনিংস ভারতকে লড়াইয়ের জায়গায় এনে দেয়। ইংল্যান্ডের 27 রানের লিড বাদে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় ভারতীয় দল। রান তাড়া করতে নেমে সময়ের ব্যবধানে একে একে উইকেট হারাতে থাকে টিম ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের চাপে কার্যত শেষ হয়ে যায় জয়ের স্বপ্ন ইংল্যান্ডের। পঞ্চম দিনের দাপুটে বোলিংয়ে শামি, বুমরা, সিরাজ ও ঈশান্তের গতিবেগের কাছে এখানে হবে নিশ্চিহ্ন হয় ইংল্যান্ড। রুট ও বাটলার কিছুটা লড়াই দিলেও 120 রানে সব উইকেট হারিয়ে 151 রানে লর্ডসের মাটিতে ইংল্যান্ডকে পরাস্ত করে ঐতিহাসিক রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। এইখানে আমাদের শেষ হয়ে গেল সেপ্টেম্বর মাসের 6ষ্ঠ পর্বের 10ম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম নিখুঁত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবে এবং বন্ধুদের বেশি করে শেয়ার করবে।